বিচারপতিদের অভিশংসনের ক্ষমতা ফিরে পাচ্ছে সংসদ। সংবিধানের 16তম সংশোধনী আইনের খসড়া চূড়ান্ত অনুমোদন। ষোড়শ সংশোধন আইন 2014 খসড়া মন্ত্রিসভায় উপস্থাপিত হয়েছে এবং মন্ত্রিসভা এটি ভেটিং সাপেক্ষে চূড়ান্তভাবে অনুমোদন করেছে। পাশ হবে সংসদের আগামী অধিবেশনে, ব্রিফিংয়ে আইনমন্ত্রী। এই অধিবেশনের আমরা এই বিল উপস্থাপন করব, এই বিলটা পাশ করাতে পারব। এতে সংসদ ও বিচার বিভাগের মধ্যে কোনো বিরোধ হবে না, অভিমত আইন কমিশনের। এদেশের জনগণ হচ্ছে সার্বভৌম এবং পার্লামেন্ট সার্বভৌম জনগণের রিপ্রেজেন্টেটিভ। দেখছিলেন প্রধান শিরোনাম। দুপুরের সময়ের সঙ্গে আছি আমি ফারহানা ন্যান্সি এবং আমি সৌমিত্র শুভ্র। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। একদলীয় শাসন কায়েম করতেই বিচারপতিদের অভিশংসনের ক্ষমতা সংসদের হাতে রাখা হচ্ছে, মন্তব্য মির্জা ফখরুলের। জাতীয় সম্প্রচার নীতিমালার বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট, রুল দেয়ার আবেদন। টানা বৃষ্টি আর পাহাড়ি ঢলে বাড়ছে যমুনা ব্রহ্মপুত্র সহ বিভিন্ন নদ নদীর পানি, তলিয়ে গেছে চরাঞ্চল, বাসিন্দাদের দুর্ভোগ চরমে। চট্টগ্রামে নিজস্ব হাসপাতাল এবং স্থায়ী স্থাপনা ছাড়া ভাড়া বাড়িতেও চলছে বেসরকারি মেডিকেল কলেজ, বাড়ছে সার্টিফিকেট সর্বস্ব ডাক্তারের সংখ্যা। এবং ত্বক ফর্সা করার মিথ্যে আশ্বাসে দেশে চুটিয়ে ব্যবসা করছে প্রসাধনী প্রস্তুতকারী বহুজাতিক কোম্পানি। জনগণকে সচেতন হবার পরামর্শ বিশেষজ্ঞদের। বিচারপতিদের অভিশংসনের ক্ষমতা জাতীয় সংসদকে ফিরিয়ে দিয়ে সংবিধানের 16তম সংশোধনী আইনের খসড়া চূড়ান্ত অনুমোদন করেছে মন্ত্রিসভা। সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে সচিবালয় মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে এই অনুমোদন দেওয়া হয়। 1972 সালে সংবিধানে বিচারপতিদের ক্ষমতা সংসদের হাতে থাকলেও পরে সাবেক বিচারপতি জিয়াউর রহমানের সময়ে এক ফরমানে ওই অনুচ্ছেদ বাতিল করা হয়েছিল। সকাল 10:30টায় শুরু হওয়া মন্ত্রিসভার বৈঠকে শিল্পমন্ত্রী আমির হোসেন আমু, বাণিজ্যমন্ত্রী তোফাল আহমেদ ও কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরী সহ মন্ত্রিসভার বেশিরভাগ সদস্য উপস্থিত ছিলেন। সভা শেষে মন্ত্রিপরিষদ সচিব মোশাররফ হোসাইন ভূঁইয়া সাংবাদিকদের ব্রিফিং করেন। সংবিধান ষোড়শ সংশোধন আইন 2014 খসড়া অনুমোদন এটি মন্ত্রিসভায় উপস্থাপিত হয়েছে এবং মন্ত্রিসভা এটি ভেটিং সাপেক্ষে চূড়ান্তভাবে অনুমোদন করেছে। 1972 সনের যে সংবিধানের যে স্পিরিট সেটা হলো এরকম যে রাষ্ট্রের যে 3টি অঙ্গ, নির্বাহী বিভাগ, আইন বিভাগ এবং বিচার বিভাগ, এর চূড়ান্ত যে জবাবদিহিতা, আলটিমেট অ্যাকাউন্টেবিলিটি, এটা হচ্ছে জনগণের ভোটে নির্বাচিত সংসদের নিকট ন্যস্ত ছিল। এটা হচ্ছে এই সংবিধানের মূল চেতনা এবং তারই আলোকে যে সংবিধানের অন্যান্য যে মৌলিক বিধানগুলো আছে সেগুলোর মতো সুপ্রিম কোর্টের বিচারকগণের যে মেয়াদকাল নির্ধারণ বা অপসারণের বিধান, সেটাও সেই যে জনগণের মালিকানা এবং সংসদের সার্বভৌমত্ব এবং সংসদ নির্বাচিত সংসদের কাছে যে চূড়ান্ত জবাবদিহিতা, তারই আলোকে এটি নির্ধারিত হয়েছিল। এদিকে বিচারপতিদের অভিশংসনের ক্ষমতা সংসদের কাছে ফিরিয়ে দেওয়ার মাধ্যমে সংসদ ও বিচার বিভাগের মধ্যে কোনো বিরোধ সৃষ্টি হবে না বলে মনে করে আইন কমিশন। সকালে আইন কমিশনে আয়োজিত এক ব্রিফিংয়ে এই কথা বলেন কমিশনের চেয়ারম্যান বিচারপতি ABM খায়রুল হক। তিনি আরো বলেন, তবে কিভাবে এই ক্ষমতা বাস্তবায়ন করা হবে এ বিষয়ে একটি আইন বা নীতিমালা করার প্রয়োজন হবে বলে মনে করে আইন কমিশন। ইমপিচমেন্টের পাওয়ার যদি জনগণের রিপ্রেজেন্টেটিভদের হাতে থাকে তাতে ভয় পাওয়ার কি কারণ থাকতে পারে? প্রায় সব দেশে আছে। এবং দেখেন, প্রথম রিটেন কনস্টিটিউশন হলো মোটামুটি ভাবে বলা যায় ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা। সেখানেও 1787 সাল থেকে ইমপিচমেন্টের বিধান প্রথম দিন থেকেই আছে। ইন্ডিয়াতেও সেই 1950 সাল থেকে আছে এবং বিভিন্ন দেশে আছে। আমি সবসময় সংসদীয় গণতন্ত্রে বিশ্বাস করি এবং সংসদের সুপ্রিমেসিতে বিশ্বাস করি। সেই জন্যই আমি কখনো এটা অপোজ করতে পারি না। দ্বিতীয়ত হচ্ছে
যে সংসদীয় গণতন্ত্রের বিউটি হচ্ছে যে পিপলসের রিপ্রেজেন্টেটিভের কাছে সকলের জবাবদিহিতা থাকতে হবে। অপোজিশন থাকুক বা না থাকুক, সে একটা আইন তো একটা করতে হবে। এটা তো আমব্রেলা ল। এই আর্টিকেল 96-এ যদি অ্যামেন্ড করে যদি ইমপিচমেন্ট আজকে নিয়ে আনার সিদ্ধান্ত হয়, দ্যাট উইল বি অ্যান আমব্রেলা ল। এটার আন্ডারে একটা ব্যবহারিক আইন তৈরি করতে হবে। সেই ব্যবহারিক আইন সেখানেই থাকবে প্রসিডিওরটা। সংবিধানের ষোড়শ সংশোধনের মাধ্যমে বিচার বিভাগের স্বাধীনতা খর্ব হবে না, বরং জনগণ বিচার বিভাগের সুফল আরও পাকাপোক্তভাবে পাবে বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক। দুপুরে সচিবালয়ে তার কার্যালয়ে সাংবাদিকদের তিনি কথা বলেন। এ সময় তিনি জানান, আগামী সংসদ অধিবেশনেই সংবিধান সংশোধন আইন 2014 পাশ করা হতে পারে। আশা রাখি যে আমরা এই চলতি অধিবেশনেই এই বিলটা পাশ করাতে পারব এবং আমরা বিশ্বাস করি বিচার বিভাগের স্বাধীনতায় জনগণের যে সুফল লাভ সেইটাই এই সংশোধনীর মারফত আরো পাকাপোক্ত হবে। একদলীয় শাসন কায়েম করতে বিচারপতিদের অভিশংসনের ক্ষমতা সংসদের হাতে রাখা হচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জাতীয় স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সকালে রাজধানীর চন্ডিমা উদ্যানে জিয়ার সমাধিতে ফুল দেওয়ার পর সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি। এ সময় জাতীয় সম্প্রচার নীতিমালারও কঠোর সমালোচনা করেন ফখরুল। যে আজকে যে সম্প্রচার নীতিমালা করতে যাচ্ছে, আপনার পার্লামেন্টে কে ক্ষমতা দিয়ে বিচারপতিদের অভিশংসনের যে আজকে মন্ত্রিসভায় উঠছে, এগুলো থেকেই অত্যন্ত প্রমাণিত, জাতির কাছে স্পষ্ট যে তারা একদলীয় শাসন ব্যবস্থায় যেতে শুরু করেছে। তারা বরাবর এই জঙ্গিবাদ এবং আপনার মৌলবাদের যে ভাঙা রেকর্ড, এটা বাজিয়ে চলেছেন এবং সেখানে বিএনপিকে সম্পৃক্ত করবার জন্য বহু আগে থেকেই সুপরিকল্পিতভাবে তারা একটা চক্রান্ত করছেন। বিএনপি খালেদা জিয়ার নেতৃত্বেই মৌলবাদের যেটুকু এখানে মিলিটেন্সি শুরু হয়েছিল সেগুলোকে তিনি নিয়ন্ত্রণ করেছিলেন এবং তাদেরকে গ্রেপ্তার করে আইনের আওতায় নিয়ে এসেছিলেন। এবং এটাও সত্য কথা যে এই ধরনের মিলিটেন্সি বা এই ধরনের জঙ্গিবাদের শুরু হয়েছিল আওয়ামী লীগ সরকারের আমলেই। এদিকে জাতীয় সম্প্রচার নীতিমালার বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করেছেন সুপ্রিম কোর্টের এক আইনজীবী। এতে এই নীতিমালাকে কেন অবৈধ ঘোষণা করা হবে না এই মর্মে রুলের আর্জি জানানো হয়েছে। সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী ইউনুস আলী আকন্দ সকালে বিচারপতি শেখ হাসান আরিফ ও আবু তাহের মোহাম্মদ সাইফুর রহমানের অবকাশকালীন দ্বৈত বেঞ্চে রিটটি দায়ের করেন। স্বাধীন সম্প্রচার কমিশন গঠনের বিধান রেখে বেতার ও টেলিভিশনের জন্য জাতীয় সম্প্রচার নীতিমালা গত 4 আগস্ট মন্ত্রিসভায় চূড়ান্ত অনুমোদনের পর প্রজ্ঞাপন জারি করা হয়। রিটে মন্ত্রিপরিষদ সচিব মোশাররফ হোসাইন ভূঁইয়া এবং তথ্য সচিবকে বিবাদী করা হয়েছে। কার্যতালিকায় আসলে শিগগিরই রিটটির শুনানি হবে বলে আশা করছেন আবেদনকারী। এবার বন্যা পরিস্থিতির খবর। উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও ভারী বৃষ্টিপাতের কারণে তৃতীয় দিনের মতো দেশের বিভিন্ন এলাকার নদ নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। এতে কুড়িগ্রাম ও বরগুনার বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। তলিয়ে গেছে ফসলি জমি, মানুষের বাড়িঘরে পানি ঢুকে পড়ায় মানবেতর দিন কাটছে বন্যা কবলিত এলাকার বাসিন্দাদের। তবে তিস্তা নদীর পানি কমতে শুরু করেছে। এদিকে ধসে পড়েছে কুষ্টিয়ায় গড়াই নদীর পার সংরক্ষণ বাঁধ। জেলা প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। কুড়িগ্রামে অবনতি হয়েছে বন্যা পরিস্থিতির। ব্রহ্মপুত্র নদের চিলমারি পয়েন্টের পানি বেড়ে বিপদসীমার 1 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। বেড়েছে ধরলা নদীর পানিও। এতে সদর উপজেলা সহ উলিপুর ও চিলমারির 10টি ইউনিয়নের প্রায় শতাধিক গ্রাম প্লাবিত হয়েছে। পানিবন্দী হয়ে পড়েছে প্রায় 50,000 মানুষ। এছাড়া প্রায় 3,500 হেক্টর জমির রোপা আমন ও সবজি ক্ষেত পানিতে তলিয়ে গেছে। এনে নদী ভাঙ্গন, বাঁচার কোনো পথ নাই। সব পা ধরি উপের গড়ত পড়িয়েছি, গরু বাছু সব ধরি পড়িয়েছি গড়ত। টিউবওয়েল তলে গেছে, পানি অনেক দূর থেকে আনি খাবার নেই। পানি বলতে আছে, আমন খেত টেত চলে গেছে, এখন পানি কমতেছে না, আরো বাড়তেছে। দিন থেকে বাড়িঘর দিয়ে চলে আসে, চেয়ারম্যান কোনো উদ্দেশ্য করে না।
বরগুনায় নদ নদীগুলোর পানি স্বাভাবিকের চেয়ে প্রায় 3 ফুট বেড়েছে। এতে সরিষামুড়ি, তেঁতুলবাড়িয়া, পদ্মা ইউনিয়নের প্রায় 30টি গ্রাম প্লাবিত হয়েছে। তলিয়ে গেছে রাস্তাঘাট, ফসলি জমি ও মাছের ঘের। নষ্ট হয়ে গেছে সব ধরনের ফসল। বাড়িঘরে পানি উঠে যাওয়ায় এসব এলাকার মানুষের এখন একমাত্র ভরসা ত্রাণ সামগ্রী। চুলায় পানি উঠে গেছে, ঘরে পানি উঠতেছে, উঠান বাড়ি সব একাকার, ঘরের মধ্যেই থাকতে হয়, তাও থাকতে পারি না। মেম্বার চেয়ারম্যানের দ্বারা যাই এরা কোনো করে না। এখন যে কয়টা চাল ডাল খামু হ্যাঁ ঘরে নাই। আমাকে ওই টুলু গাছে মরিয়া, অবদা গাছে পড়িয়া, খালবিল গাছে ভরিয়া, মানুষজন গাছে সরিয়া, মুইয়ারা আড়িয়া বাস পাইছি মোরা পড়িয়া। এদিকে কুষ্টিয়ায় ধসে পড়েছে গড়াই নদীর পার সংরক্ষণ বাঁধ। এতে সদর উপজেলার হরিপুর এলাকা সংলগ্ন নদী পাড়ের মানুষ ঘরবাড়ি ভাঙনের আতঙ্কে দিন কাটাচ্ছেন। নির্মাণের মাত্র 3 মাস পরেই বাঁধটি ভেঙে যাওয়ায় এলাকাবাসীর মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। সেই সাথে দ্রুত বাঁধ সংরক্ষণের দাবিও জানান তারা। অন্যদিকে তিস্তা নদীর পানি কমতে থাকায় নীলফামারী, লালমনিরহাট ও রংপুরের বন্যা পরিস্থিতির উন্নতি হওয়ায় এসব এলাকা থেকে পানি নামতে শুরু করেছে। ফাহমিদা মৌটুসী, সময় সংবাদ। এদিকে উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে যমুনা, ব্রহ্মপুত্র, ঘাঘট সহ গাইবান্ধার নদ নদীগুলোতে বাড়ছে পানি। সুন্দরগঞ্জ ও ফুলছড়ি উপজেলার বেশ কয়েকটি গ্রাম নতুন করে প্লাবিত হয়েছে। আরো অনেকগুলো গ্রামে বিপদসীমার কাছাকাছি পানি উঠে যাওয়ায় চর ও দ্বীপ চরগুলো এখন পানির নিচে। বাড়িঘরে পানি উঠে যাওয়ায় চরম দুর্ভোগে পড়েছেন গ্রামবাসী। সরকারিভাবে ত্রাণ শুরু হলেও এখনো সবার হাতে পৌঁছায়নি বলে অভিযোগ তাদের। গাইবান্ধা প্রতিনিধি হেদায়েতুল ইসলাম বাবুর পাঠানো তথ্য ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। নদ নদীগুলোর পানি বিপদসীমা অতিক্রম না করলেও গাইবান্ধার সুন্দরগঞ্জ, ফুলছড়ি ও সদর উপজেলার নদী তীরবর্তী চর ও দ্বীপচরগুলোতে পানি উঠতে শুরু করেছে। নিচু জমিগুলোতে লাগানো পাট ও আমনের ক্ষেতগুলো ধীরে ধীরে ডুবে যাচ্ছে। 2 দিন ধরে পানিবন্দী হয়ে দুর্ভোগ বাড়ছে চরাঞ্চলের মানুষের। দেখা দিয়েছে বিশুদ্ধ পানি, শুকনো খাবার ও জ্বালানি সংকট। ত্রাণ বিতরণের খবর শোনা মাত্রই ছুটে যাচ্ছেন নারী, শিশুরা। না ভাই ভাত না ভাই, এটা কাপড় চুপুর, হাট বাজারে যাওয়ার সমস্যা, ডাক্তার কবিরাজের সমস্যা। গরু ছাগল বা বাড়ির পানি উঠছে, এগুলো নিয়ে পার হয়ে এখানে আছি। এই বন্যার পানি উঠতেছে, নামার টামার তলি যেতেছে, আবার সবার সব খায় যেতেছে। ঘরে ঘরে পানি কুমুর করে খাড়ু করে। জেলা প্রশাসনের পক্ষ থেকে বন্যা দুর্গত মানুষের জন্য চাল ও নগদ অর্থ বরাদ্দ দেওয়া হলেও সব মানুষের কাছে এখনো তা পৌঁছায়নি। বন্যা পানিবন্দী লোক অনেক রয়েছে এবং জেলা প্রশাসনের পক্ষ থেকে আরো ত্রাণ দেওয়ার প্রয়োজন। এখনো কোনো অনুদান ওখানে যায়নি। চাল ডাল কোনো কিছুই এখনো জনগণ পায়নি। গাইবান্ধা জেলা প্রশাসনের পক্ষ থেকে সুন্দরগঞ্জ উপজেলায় দুর্গতদের জন্য 40 মেট্রিক টন চাল, 40,000 টাকা বিতরণ করা হয়েছে। পানিবন্দী মানুষের চিকিৎসা সেবার জন্য মেডিকেল টিম গঠনের কথা জানালেন জেলার শীর্ষ কর্মকর্তা। আমরা মেডিকেল টিম অলরেডি গঠন করেছি। আমার সাথেও একজন ডাক্তার এসেছেন, দেখে যাচ্ছেন। সিভিল সার্জনের সাথে কথা হয়েছে এবং যতদূর সম্ভব এই মেডিকেল টিম বন্যা দুর্গত এলাকায় কাজ করবে। গাইবান্ধার সুন্দরগঞ্জ, ফুলছড়ি ও সদর উপজেলার কিছু অংশ মিলে প্রায় 3,000 পরিবারের অন্তত 16,000 মানুষ পানিবন্দী হয়ে পড়েছেন। সময় সংবাদ, গাইবান্ধা। পদ্মায় পিনাক 6 ডুবির ঘটনায় লঞ্চ মালিক আবু বকর সিদ্দিক ও তার ছেলে ফারুক লিমনের জামিন আবেদন নামঞ্জুর করে দুজনকেই 4 দিন করে রিমান্ডে পাঠিয়েছেন আদালত। সকালে মুন্সিগঞ্জের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হারুনুর রশিদের আদালতে লঞ্চ মালিক আবু বকর ও ফারুক লিমনকে হাজির করা হয়। বিআইডব্লিউটিসির দায়ের করা মামলায় তাদের 7 দিন করে রিমান্ডে নেওয়ার আবেদন করে পুলিশ। শুনানি শেষে আদালত দুজনের 4 দিন করে রিমান্ড মঞ্জুর করেন। গত 4 আগস্ট মুন্সিগঞ্জের পদ্মায় লঞ্চ ডুবির ঘটনায় 48 জনের লাশ উদ্ধার করা হয়। এতে সরকারি হিসেবে নিখোঁজ রয়েছেন আরও 62 জন। এদিকে লঞ্চডুবির ঘটনায় তদন্ত কমিটির রিপোর্ট জমা দেওয়ার কথা ছিল আজ, কিন্তু সুষ্ঠু তদন্তের স্বার্থে আরও 7 থেকে 10 দিন সময় বাড়ানোর আবেদন করা হবে বলে জানিয়েছেন তদন্ত কমিটির প্রধান। চট্টগ্রামের 6টি বেসরকারি মেডিকেল কলেজের মধ্যে 2 থেকে 3টি মানসম্মত হলেও শর্ত পূরণ না করেই চলছে অন্যগুলো। এসব মেডিকেলে নিজস্ব হাসপাতালে নেই শিক্ষার্থী অনুপাতে রোগী, উপযুক্ত শিক্ষক ও ল্যাব সুবিধা। নিজস্ব হাসপাতাল এবং স্থায়ী স্থাপনা ছাড়া ভাড়া বাড়িতেও চলছে কোনো কোনো মেডিকেল। ফলে প্রয়োজনীয় প্রশিক্ষণ না পাওয়ায় প্রকৃত চিকিৎসকের পরিবর্তে বাড়ছে সার্টিফিকেট সর্বস্ব ডাক্তার। এক্ষেত্রে ভয়াবহ অনিয়ম ও ভর্তি বাণিজ্যের অভিযোগ পাওয়া গেছে চট্টগ্রাম বেসরকারি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ইউএসটিসির মেডিকেল ফ্যাকাল্টির বিরুদ্ধে। বিস্তারিত জানাচ্ছেন হাজেরা শিউলি।
চিকিৎসক সংকট কাটাতে সরকার বেসরকারি মেডিকেল কলেজ চালুর অনুমোদন দিলেও বিশেষজ্ঞদের অভিযোগ প্রয়োজনীয় শিক্ষক ও ল্যাব ফ্যাসিলিটি ছাড়া চলছে চট্টগ্রামের অধিকাংশ মেডিকেল। কিছু মেডিকেল কলেজের অবকাঠামো ভালো হলেও নীতিমালা অনুসারে মোট শিক্ষার্থীর 5 গুণ বেশি শয্যার হাসপাতাল এবং 70% রোগী নেই। ফলে প্রয়োজনীয় ক্লিনিক্যাল প্রশিক্ষণ ছাড়াই ডাক্তার হয়ে যাচ্ছে বেসরকারি মেডিকেলের শিক্ষার্থীরা। এরা আসলে সমাজের কতটুকু উপকারে আসবে মানে এটা প্রশ্নবোধক, এবং আমি মনে করি এগুলো কতগুলো কিলিং মানে ডক্টরের পরিবর্তে কতগুলো কিলার বের হবে। বেসরকারি মেডিকেল কলেজগুলো মনে করছে যে একটু একটু করে অ্যাড করে করে আগাবে, কিন্তু এই একটু একটু করে অ্যাডের মানে যোগ করার মাঝখানে তো আপনার কি হচ্ছে, যারা বেরিয়ে আসতেছে তারা কোথায় আসতেছে? এক্ষেত্রে প্রয়োজনীয় অবকাঠামো সুবিধা ও নিজস্ব হাসপাতাল ছাড়াই ভাড়া বাড়িতে কার্যক্রম চালানোর অভিযোগ রয়েছে মেরিন সিটি নামে একটি মেডিকেল কলেজের বিরুদ্ধে। নীতিমালায় পরিষ্কার করে লেখা আছে কোনো অবস্থাতে ভাড়া বাড়িতে কোনো মেডিকেল কলেজ স্থাপন করা যাবে না, কিন্তু এই মেডিকেল কলেজটি একটি ভাড়া বাড়িতে, 3 তলার একটি ভাড়া বাড়িতে স্থাপিত হয়েছে। আর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত না হয়ে মেডিকেল ফ্যাকাল্টিতে অনুমোদনের অতিরিক্ত শিক্ষার্থী নিয়ে লাখ লাখ টাকার ভর্তি বাণিজ্য করছে ইউএসটিসি। সারা দেশে যেগুলো মেডিকেল কলেজ আছে সব এরকম পাবলিক ইউনিভার্সিটি, কোনো প্রাইভেট ইউনিভার্সিটির মেডিকেল কলেজ নাই, কিন্তু এটা একটা ব্যতিক্রম। ভর্তি করার কথা ছিল 150 জনের, বাট মেরিট লিস্ট দিয়েছে 100 জনের, বাট আমরা ক্লাসে ভর্তি হওয়ার পরে দেখলাম ফরেনার আর বাঙালি মিলে 300 জন একসাথে ক্লাস করতেছে। 14 লাখ 14.5 লাখ করে নেওয়া হচ্ছিল, কিন্তু দেখা গেছে 20 লাখ 25 লাখ এমনকি 30 লাখ টাকা দিয়ে ভর্তি করা হয়েছে। কিছু অনিয়মের কথা স্বীকার করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ডিন জানান, বেসরকারি মেডিকেল কলেজগুলোর মান নিয়ন্ত্রণে কেন্দ্রীয়ভাবে অ্যাক্রিডিটেশন বোর্ড গঠন করা হচ্ছে। বিশ্ববিদ্যালয়, তারপর হচ্ছে আপনার বিএমডিসি এবং হচ্ছে মন্ত্রণালয়, 3টা মিলে একটা কমিটি করবে। তারা প্রথম থেকে এটা কম্বাইন্ডলি তারা এটা মেডিকেল কলেজগুলিকে, প্রাইভেট মেডিকেল কলেজকে এবং সরকারি মেডিকেল কলেজকে ভিজিট করবে, এখানে কোনো আপনার নীতির বাইরে গেছে কিনা। বিশেষজ্ঞ চিকিৎসকদের মতে সুচিকিৎসক তৈরি করতে বেসরকারি মেডিকেল কলেজ অনুমোদনের ক্ষেত্রে স্বাধীন রেগুলেটরি বডি গঠন এবং ভর্তি বাণিজ্য বন্ধে ফি নির্ধারণ করে দিতে হবে। হাজারের শিউলি, সময় সংবাদ, চট্টগ্রাম। দুপুরের সময় আরো থাকছে। 66 বছর ধরে নাগরিক স্বীকৃতির আকুতি গুমড়ে মরছে ছিটমহলগুলোতে, বাস্তবায়ন নেই বিনিময় চুক্তির। গায়ের রঙে নাকি ব্যক্তিত্বে লুকিয়ে থাকে মানুষের সৌন্দর্য। বহুদিন ধরেই সমাজে এ নিয়ে চলছে বিতর্ক। আধুনিক সভ্যতার দিনেও পাশ্চাত্যের চাপিয়ে দেয়া বর্ণবাদ থেকে যেন কোনোভাবেই মুক্তি নেই। তাই তো অনেকের মধ্যেই আছে গায়ের রংটা একটু ফর্সা করার বাসনা। এক্ষেত্রে পন্ডস আর ফেয়ার অ্যান্ড লাভলি সহ বিভিন্ন নামের ফেয়ারনেস পণ্যের কদরও রয়েছে বাজারে। এই সুযোগে গায়ের রং ফর্সা করার মিথ্যা আশ্বাস আর মানসিক দুর্বলতাকে পুঁজি করে রমরমা ব্যবসা করে যাচ্ছে ইউনিলিভারের মতো বহুজাতিক কিছু প্রতিষ্ঠান। রুবানা শারমিনের রিপোর্ট। কৃষ্ণকলি আমি তারে বলি। কালো রূপকে আমাদের কবি সাহিত্যিকরা নানাভাবে মহিমান্বিত করলেও প্রকাশ্যে হোক বা গোপনে, পুরুষ তো বটেই, নারীদেরও এক বিরাট অংশ মোহগ্রস্ত ফর্সা ত্বকে। আর এর সুযোগ নিতে ভুল করছে না মুনাফামুখী বহুজাতিক কোম্পানিগুলো। নারী পুরুষের ত্বকের পার্থক্য খুব বেশি না হলেও কৌশলে ত্বক ফর্সা করার প্রলোভন দেখিয়ে উপস্থাপন করা হচ্ছে নিত্য নতুন প্রসাধনী পণ্য। এসব বিজ্ঞাপনের মূল সুর পাল্টে ফেলুন গায়ের রং, হতাশা দূর হয়ে সাফল্য আসবে হাতের মুঠোয়। রং ফর্সাকারীর মধ্যে যেমন স্পটস, এগুলোর জন্য খুব ভালো চলে গেল। স্কিনে অনেক প্রকারের প্রবলেম হয়, কারো পিম্পলস হয়, কারো দেখা যায় স্কিনে অনেক রাফ হয়ে যায়। জাস্ট একটা ক্রিম ইউজ করতেছেন, আপনি মনে করতেছেন যে অ্যাকচুয়ালি এটা কাজ করতেছে, ওটা একটা স্যাটিসফ্যাকশন। তবে বিশেষজ্ঞরা বলছেন মানবিক সৌন্দর্য গড়ে ওঠে পারস্পরিক বিশ্বাস ও সুস্থ সম্পর্ককে ঘিরে। কালো যদি আমার গায়ের রং হয় তাহলে আমি কনফিডেন্ট হব না। এই মনস্তত্ত্ব যতদিন না পাল্টাবে, এই ভাষা যতদিন না পাল্টাবে, ততদিন হচ্ছে এই রকমের বর্ণবাদী বিজ্ঞাপন টিকে থাকবে। প্রসাধনীতে ঘৃতকুমারী ব্যবহার করা, নিম ব্যবহার করা, চন্দন ব্যবহার করা আমাদের নারীদের আবিষ্কার। যাদের জ্ঞান চুরি করা হয়েছে তাদেরকে আবার এটা কেনাতে বাধ্য করছে। রাজকন্যার রোলটা তুমি পাবে না, তোমার গায়ের রং কালো। নারী হোক বা পুরুষ, মানবীয় গুণাবলী ও দক্ষতা প্রকাশের মাঝেই আসল সৌন্দর্য লুকিয়ে থাকে, এই বিশেষজ্ঞের এমনটাই মত। লোকজন আসে, আমি দেখি এই ধরনের ক্রিম মাখার পরে বার্ন হয়ে গেছে, লেয়ার পুড়ে গেছে। সুন্দর যদি করতে হয় সেই ক্ষেত্রে প্রপার ডায়েট লাগবে,
তারপর আমার এক্সারসাইজ লাগবে, আমার স্ট্রেস কম লাগবে। মেকআপ নিয়ে রেডি থাকা যায়? আপনার চাই পন্ডস নারিশিং স্ক্রাব। প্রসাধনী প্রস্তুতকারকদের চাপিয়ে দেয়া সৌন্দর্যবোধের বৈষম্যমূলক এই ধারণাটি রুখতে বিজ্ঞাপন নীতিমালার সংস্কার ও তার যথাযথ প্রয়োগের উপর জোর দিচ্ছেন বিশেষজ্ঞরা। দুধ কলা বেশি করে খাও, নাতি কিন্তু আমার ফর্সা চাই। রুবানা শারমিন, সময় সংবাদ, ঢাকা। নারায়ণগঞ্জের ফতুল্লায় বিস্ফোরণে একই পরিবারের ৩ জন সহ 4 জন আহত হয়েছেন। তাদের আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশের ধারণা গ্যাস লাইন থেকে এই বিস্ফোরণ হতে পারে। প্রত্যক্ষদর্শীরা জানায় ভোর 5:30টার দিকে ফতুল্লা স্টেডিয়াম সংলগ্ন লালখা মোড়ে রিয়াজ ফার্মেসি নামের একটি ঔষধের দোকানে এই বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে পাশের বাড়ির বিভিন্ন অংশ ক্ষতিগ্রস্ত হয়, দোকানের দেয়াল ভেঙে পড়ে, শাটার উড়ে যায়। বিস্ফোরণে সেলিনা আক্তার, তার মেয়ে পপি ও ছেলে অনিক এবং দারোয়ান করিম গুরুতর আহত হন। পরবর্তীতে তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়। মা ও ছেলের শরীরের অধিকাংশ ও শ্বাসনালী পুড়ে যাওয়ায় অবস্থা খুবই আশঙ্কাজনক বলে জানিয়েছে চিকিৎসক। অজু করানোর সঙ্গে এরকম দুর্ঘটনা ঘটলো, তাই মনে করলাম ট্রান্সফরমার বাস্ট হয়েছে, ওখানে ঘরে কারেন্ট আছে, ওখানে তালা খুলে বাইরে দিয়ে এই ধরনের ঘটনা। গ্যাসের লাইনের প্রবলেম আছে দীর্ঘদিন পর্যন্ত, কিন্তু কোনো গ্যাস কর্তৃপক্ষ আজ পর্যন্ত আসছে এখানে কোনো তদন্ত করে না, প্লাস কোনো রকমের সমস্যার সমাধান করে না। মাঝে মাঝে এনে গ্যাসের হইতো আর কি, মানে যে মিথুন গ্যাস বাইরে হতে গ্যাসের কারণে সম্ভবত আর কি আমরা ধারণা করতেছি আর কি। তাদের পার্সেন্টেজ অফ বার্ন অনেক বেশি, একজনের 80%, একজন 68%, হলে 32%, এবং সাথে সবারই ইনহেলেশন বার্ন আছে। এই জন্য সবগুলি আসলে খুবই সিরিয়াস অবস্থা। এবার ছিটমহল নিয়ে সময়ের বিশেষ রিপোর্ট। ৬৬ বছর ধরে নাগরিক স্বীকৃতি, রাষ্ট্রীয় অধিকারের আকুতি গুমড়ে মরছে এক একটি ছিটমহলে। ছিটমহল বিনিময়ে 1954 সালে নেহেরু নুন এবং 74-এ ইন্দিরা মুজিব চুক্তি হলেও এর কোনোটিরই বাস্তবায়ন নেই। সবশেষ ভারতের কংগ্রেস ক্ষমতায় থাকাকালীন সময়ে বাংলাদেশ আওয়ামী লীগের নেতৃত্বাধীন সরকারের সঙ্গে চুক্তি বাস্তবায়নে প্রোটোকল সই করেন 2 সরকার প্রধান। কিন্তু পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর বিরোধিতায় ভেস্তে যায় সে সম্ভাবনা। তবে ভারতে বিজেপি সরকার ক্ষমতায় আসার পর নতুন করে আশায় বুক বাঁধছেন ছিটমহলবাসী। কুড়িগ্রাম প্রতিনিধি মমিনুল ইসলাম মঞ্জুকে সঙ্গে নিয়ে ভারতীয় ছিটমহল দাসিয়ার ছড়া ঘুরে তারিকুল ইসলামের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন রতন সরকার। ভারত ও পাকিস্তান 1947-এ স্বাধীন সার্বভৌম দুটি রাষ্ট্রের অভ্যুদয়ে ভারতবর্ষে ব্রিটিশ উপনিবেশিক দুঃশাসনের অবসান হয়। কিন্তু একই সাথে এক দেশের ভেতর আরেক দেশের 162টি ছোট ছোট বিচ্ছিন্ন ভূখণ্ডে অবরুদ্ধ আর আজব এক পরাধীনতার জিঞ্জিরে বাঁধা পড়ে লাখো মানুষের জীবন। মিথ্যা ঠিকানা দিয়ে আমার পড়ালেখা করতে হয়, সব কাজেতে আমার মিথ্যে কথা বলতে হয়। খুব অবহেলিত চিকিৎসার ব্যাপারে, যে এখনই আমার যেটা মা প্রসব বেদনায় জ্বালা করে, তখন আমরা নিয়ে যেতে পারবো না। আমরা এই বন্দি জীবন থাকতে চাই না। আমরা এখন বাংলাদেশের মানুষ, ভারতের মানুষ যেভাবে জীবনযাপন করে এইভাবে আমরাও এখন জীবনযাপন করতে চাই। মানে খোলা আকাশে পাখি যখন ডানা উড়ায় এইরকম আমরা উড়াইতে চাই। বাংলাদেশ বা ভারতের নির্বাচনে সরকার পরিবর্তন হলে হয় আশায় বুক বাঁধে, নয়তো নিরাশায় ডুবে যায় এইসব ছিটমহলের মানুষ। নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়ে বাংলাদেশের সঙ্গে বিরোধ মিটিয়ে বন্ধুত্ব জোরদারের অভিপ্রায় প্রকাশ করলে আতঙ্কে থাকা ছিটমহলের মানুষ নতুন সম্ভাবনা দেখছে। বাঙালি মানুষের জন্য উনি নিবিড় আগ্রহ প্রকাশ করছে যে আমরা তোদের পাশে থাকবো এবং ছিটমহলে যা যা আছে সবগুলো কাজই করব। মমতার ভেটো করছে সেই সময়, এই ভেটোতে আর হয় নাই। নরেন্দ্র মোদী আশা দিছে যে এটা নাকি ওই ৭৪ চুক্তিটা বাস্তবায়ন করার জন্য। বাংলাদেশে 111টি ছিটমহল আছে ভারতের, আর ওপারে বাংলাদেশের 51টি। অরক্ষিত ছিটমহলগুলো দুদেশের নিরাপত্তা প্রশ্নে দুশ্চিন্তার কারণ বলে মনে করেন প্রশাসনের এই কর্মকর্তা। দুই দেশে চায় যে ছিটমহলের যে বিনিময়ের বিষয়টা আছে সেটি যদি হয়ে যায় তাহলে উভয় পক্ষেই কিন্তু আসলে মানে শান্তিতে থাকার একটি অবস্থা, এবং আমরাও চাই যে এই অবস্থাটি শান্তিপূর্ণভাবে সমাধান হোক। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ছিটমহল বিনিময়ে সম্মত আছেন। সাম্প্রতিক ঢাকা সফরে একথা জানিয়েছেন মোদী সরকারের বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ। ফলে প্রতিবেশী দুই দেশের সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচনের আভাস পাচ্ছেন সংশ্লিষ্ট সবাই। ভারতের কুচবিহার জেলার দাসিয়ার ছড়া ছিটমহল থেকে রতন সরকার, সময় সংবাদ।
বর্ষায় জল, কাদা আর খরায় ধুলোবালির কারণে দুর্ভোগ আর ভোগান্তির অপর নাম এখন মগবাজার মালিবাগ এলাকার সড়ক। প্রায় 2 বছর ধরে ফ্লাইওভার নির্মাণ কাজের কারণে সড়কটি সরু ও চলাচলের অনুপযোগী হয়ে জনদুর্ভোগ চরমে ঠেকেছে। এদিকে ফ্লাইওভারটির নির্মাণ কাজ শেষ হলে দুর্ভোগ কমবে বলে আশা করছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী। মগবাজার মালিবাগ রাস্তা ও নির্মাণাধীন ফ্লাইওভার নিয়ে আতিকুর রহমান তমালের 2 পর্বের ধারাবাহিকের আজ দেখুন প্রথম পর্ব। মগবাজার চৌরাস্তা বৃষ্টিস্নাত রাস্তার মাঝখানটায় চলছে ফ্লাইওভার নির্মাণ কাজ, তাই মূল সড়ক শুরু হয়ে বেড়েছে যানের জটলা। জলকাদায় মাখামাখি 10 মিনিটের পথের সময় ঘণ্টাতেও যেন ফুরোয় না। দুর্ভোগের খণ্ডচিত্র এটি, পুরো চিত্র আরো ভয়াবহ। কতদিন ধরে চলছে এই দুর্ভোগ? অনেক দিন ধরে দুর্ভোগ হচ্ছে। রাস্তাঘাটের কারণে আমাদের রুগী নিয়ে যেতে সমস্যা হয়, যার ফলে অনেক সময় দেখা গেছে রুগী এবং রুগীর ফ্যামিলি সবাই বিভ্রান্তিতে পড়ে। এখানে যে পানি আর যে কাদার সৃষ্টি হয়েছে, এতে চলাফেরা করতে খুব কষ্ট। ঈদ উল ফিতরের আগে রাস্তাটিতে বালু সুরকি ফেলে চলাচলের উপযোগী করা হলেও গত কদিনের বৃষ্টিতে আবার আগের চেহারায় ফিরেছে এটি। পাওয়া যায় না, যানজট, রাস্তা ভাঙা, কাদা টাদা বুঝছেন না, গাড়ি চালাতে খুব সমস্যা হয়, যেমনকি ভাড়াও কম আমার রাস্তাঘাটে। এ রাস্তায় প্রায় 2 বছর ধরে চলছে মগবাজার মৌচাক ফ্লাইওভার নির্মাণ কাজ, কিন্তু নামে মগবাজার মৌচাক ফ্লাইওভার হলেও ফ্লাইওভারটি বিস্তৃত 7 রাস্তা, বাংলা মোটর, মালিবাগ, রাজারবাগ এবং শান্তিনগর পর্যন্ত। তাই দুর্ভোগের সীমাও বিস্তৃত এসব এলাকায়। পানির মধ্যে নাইমাও আমার এই রাস্তা দিয়ে যাইতে সমস্যা, আসার সময়ও আসার ওই একই সমস্যা। এদিকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন বলছে ফ্লাইওভারটির নির্মাণ কাজ শেষ হলে কমে যাবে পথের দুর্ভোগ। ফ্লাইওভার শেষ না হওয়া পর্যন্ত রাস্তা মেইনটেন্যান্সের দায়িত্ব কিন্তু এলজিডিকে আমরা হস্তান্তর করেই শুধু বসে নেই, আমরা এটা মনিটর করছি। তারাও ঠিকাদারের সাথে থেকে চেষ্টা চালিয়ে যাচ্ছে এবং আমি বলবো রাস্তাটি পাসিং অবস্থায় আছে। এই পিলারগুলি যখন উপরে উঠে যাবে তখন আর নিচের রাস্তার কোনো প্রবলেম হলে মনে করি না আমি। প্রায় 8 কিলোমিটার দীর্ঘ ফ্লাইওভারটির নির্মাণ কাজের উদ্বোধন করা হয় 2013 সালের 16 ফেব্রুয়ারি। আতিকুর রহমান তমাল, সময় সংবাদ, ঢাকা। বাংলাদেশে ভূমিকম্পের মতো ভয়াবহ দুর্যোগ মোকাবেলায় যত দ্রুত সম্ভব দুর্যোগ ব্যবস্থাপনা সেন্টার নির্মাণের তাগিদ দিয়েছেন মার্কিন রাষ্ট্রদূত ড্যান ডব্লিউ মোজিনা। তিনি বলেন, এই সেন্টার সঠিক সিদ্ধান্তের পাশাপাশি দুর্যোগের ক্ষয়ক্ষতির ঝুঁকি কমাতে প্রয়োজনীয় কাঠামোগত সেবা দিতে কাজ করবে। সকালে গুলশানের হোটেল লেকশোরে ঢাকা শহরে সম্ভাব্য ভূমিকম্প দুর্যোগ ব্যবস্থাপনা প্রস্তুতির উপর দুর্যোগে সারাদানের অনুশীলন ও বিনিময় শীর্ষক যৌথ অনুশীলনের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বক্তব্য রাখেন। 4 দিন ব্যাপী এই অনুশীলনে ঢাকা শহরে ভূমিকম্প মোকাবেলায় সব সংস্থার কার্যক্রম অনুশীলন ও যথার্থতা যাচাই করা হবে এবং সাধারণ জনগণের মাঝে সচেতনতা তৈরির উপর জোর দেওয়া হবে। রানা প্লাজা ধসের ক্ষয়ক্ষতি দেখেই বোঝা যায় ঢাকা শহরে বড় আকারের ভূমিকম্প হলে কি ভয়াবহ অবস্থা হবে। আর সেজন্যই ভূমিকম্প সহ যে কোনো দুর্যোগ মোকাবেলায় এদেশে জরুরি ভিত্তিতে দুর্যোগ ব্যবস্থাপনা সেন্টার তৈরি করা প্রয়োজন। এক্ষেত্রে যুক্তরাষ্ট্র ছাড়াও বন্ধু দেশগুলো বাংলাদেশকে সহায়তা করবে। কোরবানি ঈদকে সামনে রেখে ব্যাপক হারে মশলা আমদানি শুরু করেছেন ব্যবসায়ীরা। শুধুমাত্র চট্টগ্রাম বন্দর দিয়েই গত 3 মাসে স্বাভাবিক সময়ের তুলনায় 2 থেকে 3 গুণ বেশি মশলা আমদানি হয়েছে। এদিকে চাহিদার চেয়ে আমদানি বেশি হওয়ায় আসন্ন ঈদে দেশে মশলার বাজার স্থিতিশীল থাকবে বলে আশা করছেন ব্যবসায়ীরা। বিস্তারিত জানাচ্ছেন ফেরদৌস লিপি। দেশে মশলার বাজার পুরোটাই আমদানি নির্ভর। চীন, ইন্দোনেশিয়া, গুয়েতেমালা, সিরিয়া, শ্রীলঙ্কা, ভারত সহ বিভিন্ন দেশ থেকে এসব মশলা আমদানি করা হয়। আর বিলাসী পণ্য হিসেবে বিবেচিত হওয়ায় শুল্ক হারও বেশি থাকে এইসব পণ্যের। এই কারণে দেশে সবসময় চড়া থাকে মশলার বাজার। আর কোরবানি ঈদের সময় মশলার ব্যবহার কয়েক গুণ বেড়ে যাওয়ায় দামও আকাশ ছুঁতে শুরু করে। তবে এবার অনেকটা আগেভাগে মশলা আমদানি শুরু করেছে ব্যবসায়ীরা। যে পরিমাণ মশলা আমদানি হয়েছে, বাজারে সংকট সৃষ্টি হওয়ার কোনো কারণ নাই। বন্দরের মাধ্যমে পবিত্র ঈদ উল ফিতর এবং কুরবানির ঈদকে সামনে রেখে ব্যবসায়ীরা প্রচুর পরিমাণ মশলা আমদানি করেছেন, যেমন দারুচিনি, এলাচ, লবঙ্গ, জিরা, এগুলোর আমদানি প্রায় দ্বিগুণ পরিমাণ বৃদ্ধি পেয়েছে। পর্যাপ্ত সরবরাহ থাকায় কোরবানি ঈদে এলাচ, লবঙ্গ, জিরা, জয়ফলের মতো মশলার দাম বাড়ার সম্ভাবনা নেই বলে জানান এই ব্যবসায়ী। প্যাকেটের দুধের কারণে দারচিনি এবং মরিচটা একটু গোলমরিচটা বাড়তির দিকে আছে। আর কোনো আইটেম আমাদের স্থিতিশীলতা বাইরে যায় না এবং কোরবানি ঈদেও স্থিতিশীলতা বাইরে যাবে না। এদিকে আমদানি বাড়তে থাকায় গত 1 মাসের ব্যবধানে পাইকারি পর্যায়ে এলাচ, লবঙ্গ, জিরার দাম কেজি প্রতি 50 থেকে 100 টাকা পর্যন্ত কমেছে। দারচিনি 235, এলাচি 950, গোলমরিচ 950, 40 এরকম।
ব্যবসায়ীরা জানান দেশে প্রতি মাসে দারুচিনির চাহিদা থাকে প্রায় 350 মেট্রিক টন, এলাচ 250 মেট্রিক টন, লবঙ্গ 30 মেট্রিক টন এবং জিরা 200 মেট্রিক টন। আর কোরবানি ঈদে এসব মশলার চাহিদা বাড়ে গড়ে 50 মেট্রিক টন করে। ফেরদৌস লিপি, সময় সংবাদ, চট্টগ্রাম। হাজারীবাগের কারখানাগুলোর সঙ্গে জড়িত 8টি সংগঠনের শ্রমিকদের সাভারে ট্যানারি শিল্প পার্কে পুনর্বাসনের দাবি জানিয়েছে চামড়া শিল্প সংশ্লিষ্ট সংগঠন সমন্বয় কমিটি। সকালে রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে এছাড়াও বিভিন্ন দাবি তুলে ধরেন সংগঠনের আহ্বায়ক আবুল কালাম আজাদ। তিনি বলেন, চামড়া শিল্প নগরীতে শ্রমিকদের জন্য আলাদাভাবে জায়গা না দিলে মূল কারখানার বাইরে প্রায় 1 লক্ষ মানুষের আয় রোজগার বন্ধ হয়ে যাবে। সংবাদ সম্মেলনে ট্যানারি শ্রমিকদের দাবিগুলো অবিলম্বে মেনে নেওয়ার আহ্বান জানানো হয়, অন্যথায় কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলেও হুঁশিয়ারি দেন নেতারা। দক্ষ শ্রমিক না গেলে শিল্প ক্ষতিগ্রস্ত হবে, সুতরাং শ্রমিকদের অ্যাকোমোডেশনের ব্যবস্থা করেন। আশা করি সরকার এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দেশের বৃহত্তর স্বার্থে এবং মানবিক কারণে চামড়া শিল্প সংশ্লিষ্ট সংগঠনের সদস্যদের এ দাবি পূরণে দ্রুত পদক্ষেপ গ্রহণ করবেন, অন্যথায় আমরা বৃহত্তর আন্দোলনের কর্মসূচি গ্রহণ করতে বাধ্য হব। মেহেরপুরে এবার পাটের ফলন বেশ ভালো হলেও খুশি হতে পারছেন না কৃষকরা। পর্যাপ্ত বৃষ্টির অভাবে সেচের পানি দিয়ে পাটের আঁশ প্রস্তুত করতে হচ্ছে, এতে বেড়ে যাচ্ছে উৎপাদন খরচ। এছাড়া মধ্যস্বত্বভোগীদের কারণে পাটের ন্যায্য দাম না পাওয়ায় ফিকে হতে বসেছে কৃষকের স্বপ্ন। মেহেরপুর প্রতিনিধি মীর সৌদ আলী চন্দনের পাঠানো তথ্য ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। পাট মৌসুমের শুরুতেই অত্যন্ত ব্যস্ত সময় পার করছেন মেহেরপুরের চাষিরা। এবার জমিতে পাটের ফলনও হয়েছে বেশ ভালো, তবে বৃষ্টি কম হওয়ায় পর্যাপ্ত পানি নেই খালবিলে, ফলে সেচের পানি দিয়ে পাট জাগ দিতে হচ্ছে চাষিদের। এতে বিঘা প্রতি পাট উৎপাদনে চাষিদের খরচ বেড়ে দাঁড়িয়েছে 9 থেকে 10 হাজার টাকায়, অথচ সেই তুলনায় পাটের দাম নেই বাজারে। আমরা মেহেরপুরে পাট বিক্রি করছে 1000, 1100, এর উপর পাট আর বেচা কেনা হচ্ছে না। সরকার যদি বর্তমানে 15 থেকে 1600 কি 2000 টাকা দাম দেয়, তাহলে চাষি উপকৃত হবে। আমাদের এবার পাট জাগ দিতে গর্ত ভাড়া দিয়ে পানি খরচ করে অনেক টাকা খরচ হয়ে যাচ্ছে। এই অবস্থায় পাটের আঁশ প্রস্তুত করতে চাষিদের বেশ কিছু পরামর্শ দিয়েছেন জেলা কৃষি কর্মকর্তা। পাটটা কেটে অন্তত 2-3 দিন জমিতে ফেলে রাখে, পাতা ঝরায়, তারপর স্বল্প পানি যে জায়গা আছে স্বল্প পানিতে নিচে কোনো বাঁশ বা কোনো কিছু বিছাই দিয়ে তার উপর পাটটা দিয়ে তারপর পাটটার উপর পলিথিন দিয়ে মাটি দিতে আমরা বলছি। সরাসরি পাটের জাগে যাতে মাটি ব্যবহার না করে, এই জন্য আমরা কৃষকদের পরামর্শ দিচ্ছি। এদিকে জেলায় সরকারি কোনো পাট ক্রয় কেন্দ্র না থাকায় ন্যায্য মূল্য পাচ্ছেন না চাষিরা, ফলে লাভের অঙ্ক চলে যাচ্ছে মধ্যস্বত্বভোগীদের পকেটে। পাটে তো আমাদের লস, যেভাবে দাম পেয়েছি আমরা 1000 টাকা, সরকার তো দিচ্ছে 1400 টাকা। আমরা যদি সেই সম্পূর্ণ দামটা পাতাম হয়তো কিছু লাভ থাকবে। যদি এখানে আমাদের ক্রয় কেন্দ্র থাকতো সরকারিভাবে, সেই ক্ষেত্রে তারা ন্যায্য মূল্য পাইত। মধ্যস্বত্বভোগীরাই বেশিরভাগ এই দাম পাচ্ছে। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের হিসেবে চলতি মৌসুমে মেহেরপুরে পাট চাষ হয়েছে 23,495 হেক্টর জমিতে। সময় সংবাদ, মেহেরপুর। ইরাকের মসুল বাদ এলাকায় আইএস জঙ্গিদের সঙ্গে কুর্দি যোদ্ধাদের তুমুল সংঘর্ষ চলছে বলে খবর পাওয়া গেছে। এর আগে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ এলাকাটি জঙ্গিদের কাছ থেকে দখলে নিয়েছিল কুর্দি যোদ্ধারা। শহরের অন্যান্য স্থানেও জঙ্গিদের সঙ্গে কুর্দিদের তুমুল সংঘর্ষ চলছে বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। রোববার শহরটির পূর্বাঞ্চলে 14 দফা মার্কিন বিমান হামলায় আইএস জঙ্গিদের অন্তত 19টি যানবাহন ধ্বংস হয়ে যায় বলে জানিয়েছে পেন্টাগন। গত 7 আগস্ট মসুল বাদ এলাকাটি আইএস জঙ্গিরা নিয়ন্ত্রণে নেয়। রোববার সকালে তা পুনর্দখলে নিতে মার্কিন বাহিনীর সহায়তায় অভিযান শুরু করে কুর্দিরা। ফিলিস্তিনিদের সমর্থনে ও গাজায় ইসরায়েলি আগ্রাসন বন্ধের দাবিতে পাকিস্তানের করাচি ও লাহোরে বিক্ষোভ সমাবেশ হয়েছে। রোববার করাচিতে পাকিস্তানের রাজনৈতিক দল জামায়াতে ইসলামীর সমাবেশ থেকে 17 আগস্টকে ফিলিস্তিন দিবস ঘোষণা করার দাবি জানানো হয়। ইসরায়েল বিরোধী ব্যানার ফেস্টুন বহনের পাশাপাশি বিক্ষোভকারীরা ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের পতাকায়ও আগুন ধরিয়ে দেন। একই দিন লাহোরে রাজপথে একই ধরনের একই দাবিতে জামাত উদ দাওয়া নামের আরেকটি দল বিক্ষোভ সমাবেশ করে।
বাংলাদেশ ক্রিকেট দলের ওয়েস্ট ইন্ডিজ সফরের খবর। ক্যারিবীয়দের বিপক্ষে 3 ম্যাচ ওয়ানডে সিরিজের আগে গ্রানাডা একাদশের বিপক্ষে একমাত্র প্রস্তুতি ম্যাচে 95 রানের বড় জয় পেয়েছে সফরকারী বাংলাদেশ। প্রথমে ব্যাট করে বাংলাদেশ সংগ্রহ করে 6 উইকেটে 322 রানের বড় পুঁজি। জবাবে 9 উইকেটে 227 রানে থামে গ্রানাডা। টসে জিতে ব্যাট করতে নেমে বেশ ভালো করেই শুরু করে টাইগাররা। তবে ব্যক্তিগত 24 রানে ওপেনার এনামুল হক বিজয় আউট হবার পর দীর্ঘদিন পর স্বরূপে ফিরেন আরেক ওপেনার তামিম ইকবাল। আর তামিমকে ভালোই সঙ্গ দিয়ে শামসুর রহমান আউট হন 34 রানে। পরে মারমুখী ব্যাটিং করে 86 বলে তামিম সাজঘরে ফেরেন 91 রানে। অধিনায়ক মুশফিক করেন 44 রান। তবে দলের পুঁজিটা বড় করতে দারুণ ফিনিশিং দেন মাহমুদুল্লাহ রিয়াদ ও নাসির হোসেন। রিয়াদ 78 ও নাসির করেন 91 রান। জবাবে ব্যাট করতে নেমে বাংলাদেশের নিয়ন্ত্রিত বোলিংয়ে 9 উইকেটে 227 রানে থামে গ্রানাডা। মাশরাফি 44 রানে তুলে নেন 3 উইকেট। জয়াবর্ধনের বিদায়ী টেস্টের খবর। জয় দিয়েই লঙ্কান গ্রেট মাহেলা জয়াবর্ধনেকে বিদায় জানালো শ্রীলঙ্কা ক্রিকেট দল। কলম্বো টেস্টের পঞ্চম দিনে পাকিস্তানকে 105 রানে হারিয়ে 2-0 সিরিজ জয়ের পাশাপাশি মাহেলার বিদায়কে স্মরণীয় করে রাখল লঙ্কান ক্রিকেট দল। 271 রানের টার্গেট নিয়ে খেলতে নেমে পাকিস্তান এদিন গুটিয়ে যায় 165 রানেই। চতুর্থ দিনেই পাকিস্তানের 7 উইকেট তুলে নিয়ে জয়টা ছিল লঙ্কানদের জন্য কেবলই সময়ের ব্যাপার। শেষ দিন ম্যাচ শুরুর কিছুক্ষণের মধ্যেই সরফরাজ ও ওয়াহাব রিয়াজকে আউট করে দিয়ে টেস্টের ফলাফল নিজেদের করে নেয় শ্রীলঙ্কা। আর জয়ের মুহূর্ত আসতেই পুরো আলো নিজের দিকে টেনে নেন 37 বছরের মাহেলা। কেননা এটি যে তার বিদায়ী টেস্ট হতে যাচ্ছে তার ঘোষণাটা এই গ্রেড দিয়ে রেখেছিলেন আগেই। ম্যাচ শেষে তাকে ঘিরে দলের খেলোয়াড়, পাকিস্তানের ক্রিকেটার, লঙ্কান প্রেসিডেন্ট ও মাহেলা জয়াবর্ধনের স্কুল ওল্ড বয়েজ অ্যাসোসিয়েশন অব নালান্দার ছাত্ররা ব্যাট উঁচিয়ে গার্ড অব অনার জানায়। 17 বছরের দীর্ঘ ক্যারিয়ারে এই গ্রেড 149 টেস্টে 34 সেঞ্চুরি সহ করেছেন 11,832 রান। And there they are. These are all the current cricketers who are forming a guard of honor, paying tribute to possibly the greatest son of that school. ইংলিশ লিগের আজকের ম্যাচে চেলসির মুখোমুখি হবে এবারের মৌসুমে নতুন দল বার্নেল বিপক্ষে। বার্নেল মার্ফ মুরে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত 1টায়। গেল মৌসুমে চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটির চেয়ে মাত্র 4 পয়েন্ট দূরে থেকে তৃতীয় থেকে ইংলিশ লিগ শেষ করতে হয়েছিল দ্য স্পেশাল ওয়ান হোসে মরিনহোর চেলসিকে। তবে এবার শিরোপা জয়ের ক্ষুধা নিয়েই মৌসুম শুরু করতে চায় ব্লুজরা। সে পথে তারা দলে ভিড়িয়েছে অ্যাথলেটিকো মাদ্রিদ স্ট্রাইকার দিয়াগো কোস্তা ও বার্সেলোনার স্কেট ফেব্রিকাসকে। এছাড়া 1 বছরের জন্য আবারও দলে ফিরেছেন অভিজ্ঞ দিয়েদের দ্রোগবা। আর অ্যাশলে কোলের ঘাটতি মেটাতে দলে ভেড়ানো হয়েছে ফিলিপ লুইসকে। তাই সব মিলিয়ে জয়ের জন্যই লিগের প্রথম ম্যাচে মাঠে নামবে চেলসি। যদিও গেল 5 মৌসুম আগে প্রতিপক্ষ বার্নলির প্রথম ম্যাচেই ম্যানচেস্টার ইউনাইটেডকে হারানোর ঘটনাটা কিছুটা হলেও চিন্তায় রাখবে ব্লুজদের। এদিকে প্রাক মৌসুম প্রস্তুতি ম্যাচে লিওর মুখোমুখি হবে স্প্যানিশ ক্লাব বার্সেলোনা। আজ রাত 12:30টায় ন্যু ক্যাম্পে মুখোমুখি হবে এই দুই দল। দুপুরের সময় এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। বিচারপতিদের অভিশংসনের ক্ষমতা ফিরে পাচ্ছে সংসদ। সংবিধানের 16তম সংশোধনী আইনের খসড়া মন্ত্রিসভায় চূড়ান্ত অনুমোদন। একদলীয় শাসন কায়েম করতেই বিচারপতিদের অভিশংসনের ক্ষমতা সংসদের হাতে রাখা হচ্ছে, মন্তব্য মির্জা ফখরুলের। জাতীয় সম্প্রচার নীতিমালার বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট, রুল দেয়ার আবেদন। টানা বৃষ্টি আর পাহাড়ি ঢলে বাড়ছে যমুনা, ব্রহ্মপুত্র সহ বিভিন্ন নদ নদীর পানি। তলিয়ে গেছে চরাঞ্চল, বাসিন্দাদের দুর্ভোগ চরমে। এবং ত্বক ফর্সা করার মিথ্যে আশ্বাসে দেশে ছুটিয়ে ব্যবসা করছে প্রসাধনী প্রস্তুতকারী বহুজাতিক কোম্পানি। জনগণকে সচেতন হবার পরামর্শ বিশেষজ্ঞদের। এই ছিল দুপুরের সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। সঙ্গে থাকুন সময়ের।